তবে আজকে পড়াশোনাটা হলো আমাদের ইংরেজ শাসন আমল নিয়ে, যেটা আসলে শুরু হয়েছিল 1757 সালে এবং যার অবসান ঘটে 1947 সালে। আমরা আজকে পুরোটা পড়বো না, আমরা আজকে ভাই যে ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা 1885 সালে সেই পর্যন্ত পড়াশোনা করব। অনেক পড়াশোনা। তো আমাদের এই যে ইংরেজ শাসনামল সেটা আসলে শুরু হয় এই পলাশীর যুদ্ধের মাধ্যমে। যে ছবিটা দেখতে পারতেছেন সেটা হলো পলাশীর যুদ্ধে, যেটা আসলে ভাই বাংলায় সংগঠিত হয়েছিল এবং নবাব সিরাজউদ্দৌলা পতনের মাধ্যমে ইংরেজ শাসনটা শুরু হয়েছে। এবং এটা আসলে হইতে পারছে বিভিন্ন বাঙালির বিশ্বাসঘাতকতার জন্য, যেটা আমরা এখনো দেখতে পারি বাঙালির মধ্যে বিশ্বাসঘাতকতার একটা নেচার আছে। তো বিভিন্ন বিশ্বাসঘাতকদের জন্য এই পরিণতিটা হয়েছিল। তো পলাশীর যুদ্ধ যেটা 1757 সালে হয়েছিল ভাগীরথী নদীর তীরে। রবার্ট ক্লাইভ ইংরেজদের পক্ষে যুদ্ধ করছে, বাংলার পক্ষে মোহনলাল সিরাজউদ্দৌলার পক্ষে প্রধান সেনাপতি ছিল। এবং এই জায়গায় ফরাসি একজনও ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করছে, নাম যার হলো সিনফ্রে। সো এই জায়গায় সিরাজউদ্দৌলার সাথে বিশ্বাসঘাতকতা করছিল মীর জাফর রায়, দুর্লভ খোদাইয়ার, লুৎফ খান সহ আরো অনেকে, যেটার কারণে আসলে হেরে যায় আমাদের সিরাজউদ্দৌলা এবং বাংলার যে সোনালী যুগ সেটার পতন হয় এবং শুরু হয় ইংরেজ শাসনামল। এখন ইংরেজ শাসনামলের শুরুতে আমাদের শাসনের দায়ভার দিয়েছিল মীর জাফরকে, যে ভাই এত ভালো একটা কাজ করছে, যে মীর জাফরকে সে দায়িত্ব দিয়েছিল। কিন্তু মীর জাফর একটু ভাই বলদ টাইপের লোক ছিল, বলদ কিসিমের লোক। তাই পরবর্তীতে মীর কাসিমকে এটার দায়িত্ব দেওয়া হয়, সে ছিল স্যার জামাতা। তো এই মীর কাসিম একটু স্বাধীন চেতা নবাব ছিল। তো যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে ভাই স্বাধীন চেতা নবাব কে ছিল, যে আসলে নবাব হইতে পারে না এরকম, বাট স্বাধীন চেতা নবাব কে ছিল, আমাদের মীর কাসিম। তো সে একটা শেষ চেষ্টা করছে, বক্সারের যুদ্ধ। এই বক্সারের যুদ্ধ আসলে অনেকবার হয়েছে, 1763 সালে 4বার হয়েছে। পরবর্তীতে চূড়ান্ত একটা হয়েছে 22 অক্টোবর 1764 সালে, যেটা বক্সারের প্রান্তর বা বিহারে অনুষ্ঠিত হয়েছে, যেখানে বাংলা, অযোধ্যা ও দিল্লির সম্রাট চেষ্টা করছে কিন্তু ইংরেজ বাহিনীর সাথে পারে নাই। এবং জিতে গেছে কারা? জিতে গেছে আমাদের ইংরেজরা। তো এই ইংরেজরা যে জিতে গেল, এটার পরে দিল্লির যে সম্রাট ছিল সে আবার একটু লোভী কিসিমের লোক ছিল। সে কি করছে? সে ব্রিটিশের জয়লাভের পর ব্রিটিশের সাথেই এলাহাবাদ চুক্তি করছে। কত সালে? 1762 সালে, যেটার মাধ্যমে সে আসলে বাংলা, বিহার আর উড়িষ্যা বিক্রি করে দিচ্ছে। তো এই যে বিক্রি করে দেওয়া বা দেওয়ানি লাভ করা, এই দেওয়ানি লাভ করে 1765 সালে ইংরেজরা। এবং এটার মাধ্যমে কি করে? যে ভাই এটার মাধ্যমে এক ধরনের শাসন তৈরি হয়, যেটাকে আমরা বলি দ্বৈত শাসন। কি শাসন? দ্বৈত শাসন। সেই দ্বৈত শাসনে আসলে লাভে লাভ হচ্ছে সব ব্রিটিশের, কারণ তাদের জনবল ছিল না তেমন। আবার টাকা পয়সাও এই ব্রিটিশ থেকে আনতে হয় না, তো টাকা পয়সাও এখান থেকে নিছে এবং এই জায়গায় জনবল ব্যবহার করে তারা শাসন করছে। তো এই জায়গায় কি হয়েছে? যে ভাই নবাবও শাসন করছে, আবার এই জায়গায় একজন দেওয়ান নিয়োগ করছিল বা কোম্পানি আর কি, সে কোম্পানিও শাসন করছে। নবাবের হাতে কি দিছে? ভাই নবাবের হাতে দিছে ভাই বিচার, নিজামত যেটাকে বলে, এবং শাসন। কোম্পানি কি করছে? টাকা পয়সা নিজেদের কাছে রাখছে, রাজস্ব এবং প্রতিরক্ষা এবং দেশ শাসন, এটা কি নিজেদের হাতে রাখছে। তো নবাব ভাবতেছে তার কাছে অনেক কিছু আছে, কিন্তু আসলে তার কাছে কিছুই ছিল না, কারণ সব টাকা পয়সা তার তুলে নিয়ে দিতে হইতো কোম্পানিকে। ঠিক আছে। এবং এই দ্বৈত শাসনের ফলেই ওই 1770 সালে বা বাংলা যেটা 1176 বঙ্গাব্দ, এই সময় একটা দুর্ভিক্ষ হয়। এই দুর্ভিক্ষের নাম কি? 76-এর মনন্তর। ঠিক আছে, যে জায়গায় প্রায় 1 কোটি মানুষ মারা গেছিল, প্রায় জনসংখ্যার 1/3 মারা গেছিল। ঠিক আছে। তো এই জায়গায় দ্বৈত শাসন, এটার প্রবক্তা ছিল কে? লর্ড ক্লাইভ। এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হলো লর্ড ক্লাইভের ছবি। ঠিক আছে। তো এই জায়গায় 1757 সাল থেকেই আসলে আমাদের শুরু হয় শাসন। তো ইংরেজদের শাসন করতে গেলে তুমি একটা নাম পাবা, যেমন শুরুতে পাবো তুমি গভর্নর, তারপর তুমি কয়েকদিন পরে দেখবা চলে আসছে গভর্নর জেনারেল, চলে আসছে কি? গভর্নর জেনারেল। তারপরে আবার তুমি দেখবা ভাইস রয়ার্স। তো এই কথাগুলো আসলে কি? দেখো, ব্রিটিশরা আসলে তো শাসন শুরু করছে, ব্রিটিশরা শাসন শুরু করছে এবং শাসন করতে 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 আস্তে আস্তে বড় করছে তাদের রাজ্যটাকে। তো যখন ছোট ছিল তখন এটা হলো গভর্নর হিসেবে আমরা জানতাম, এটা হলো বাংলার গভর্নর। দেন আস্তে আস্তে গভর্নর জেনারেল, তারপরে ভাই বড় হইছে। এবং লাস্টলি ব্রিটিশ কোম্পানি যখন ফেল করছে সিপাহী বিদ্রোহের পর, দেন 1857 সালে ফেল করার পরে তারপর ভাই ভাইসরয় প্রথাটা আসছে, যেটা আসলে 1858 সাল থেকে শুরু হয়েছে আর কি। এটা হলো ভাইসরয়। তো আমাদের প্রথম গভর্নর কে ছিল, শেষ গভর্নর কে ছিল, তারপরে আমাদের প্রথম গভর্নর জেনারেল কে ছিল, শেষ গভর্নর জেনারেল কে ছিল, এগুলো আমাদের জানতে হবে। ঠিক আছে। তো আমাদের নামগুলো একটু জেনে রাখবো, যে ভাই আমাদের প্রথম গভর্নর জেনারেল কে? প্রথম হলো ভাই লর্ড ক্লাইভ। প্রথম কে? লর্ড ক্লাইভ। ঠিক আছে। শেষ কে? শেষ হলো ভাই আমাদের ওয়ারেন হেস্টিং।
শেষ হলো ওয়ারেন হেস্টিংস। এখন যে গভর্নর ছিল সেই পরবর্তীতে গভর্নর জেনারেল হয়েছে, কারণ এলাকা বড় হয়েছে। তো এই গভর্নর জেনারেল প্রথমটাকে, প্রথমটা হলো ভাই আমাদের এই ওয়ারেন হেস্টিংস মহোদয়। শেষটাকে, শেষ হলো উইলিয়াম বেন্টিক্ট। উইলিয়াম বেন্টিক্ট। তো এই যে আমাদের শেষ গভর্নর জেনারেল, এই শেষ গভর্নর জেনারেল এর আবার একটা ব্যাপার আছে। ব্যাপারটা কি, যে ভাই এই গভর্নর আমরা শুরুতে বলতেছিলাম ভাই বাংলা, এই যে গভর্নর জেনারেল এটাও ভাই বাংলায়, কিন্তু পরবর্তীতে এটা বাংলা থেকে বিস্তৃত হয়ে কোথায় চলে গেছে, ভারতে। কোথায়, ভারতে। তো ভারতের যে প্রথম গভর্নর জেনারেল, সেই ছিল আসলে আমাদের কি, সেই ছিল আমাদের বাংলার শেষ গভর্নর জেনারেল। এই ছিল বাংলার শেষ গভর্নর জেনারেল। ঠিক আছে। তো এই বেন্টিক্ট হলো ভারতের প্রথম গভর্নর জেনারেল। আর এই ভারতবর্ষের শেষ গভর্নর জেনারেল তাহলে কে, শেষ গভর্নর জেনারেল হলো আমাদের ক্যানিং। কে, ক্যানিং। কেন, কারণ এই ক্যানিং এর টাইমেই কি হয়েছে, 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়েছে এবং সে পরবর্তীতে রানীর আন্ডারে ক্ষমতা দিয়ে দেয়, কোম্পানি থেকে রানীর আন্ডারে। তারপরে সে ভাইসরয় হিসেবে কাজ করে, কি হিসেবে কাজ করে, ভাইসরয় হিসেবে। তো ভারতবর্ষের প্রথম ভাইসরয় ছিল, প্রথম ভাইসরয় ছিল কে, আমাদের ক্যানিং। কে, ক্যানিং। এই নামগুলো ভাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এই নামগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যা যা দেখতেছো এটা জাস্ট একটু কষ্ট করে মনে রাখার চেষ্টা করবা। ওকে, আচ্ছা। তখন আমরা প্রত্যেকের কিছু কীর্তি সম্বন্ধে জানবো। কীর্তিগুলো আমাদের জন্য পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, কীর্তিগুলো জানবো। শুরু করবো আমরা রবার্ট ক্লাইভ দিয়ে। রড ক্লাইভ, যার আরেক নাম ছিল ভাই রবার্ট ক্লাইভ। সেই রবার্ট ক্লাইভ শাসন করছে অনেকদিন, কত থেকে কত ভাই, 1765 থেকে আমাদের 1767। অনেক ক্ষেত্রে আবার এটা বলা হয় যে ভাই সে 1757 থেকে 1760 পর্যন্ত শাসন করছে। পরবর্তীতে আমাদের 1765 থেকে বা 1764 থেকে মতান্তরে 1764 থেকে 1767 পর্যন্ত আবার শাসন করছে। মাঝখানে হলো হেনরি নামের এক ব্যক্তি শাসন করছে। তো সে কি ছিল, বাংলায় প্রথম ব্রিটিশ গভর্নর ছিল এবং সেই দ্বৈত শাসন কায়েম করছে কিসের মাধ্যমে, এলাহাবাদ চুক্তির মাধ্যমে। কোন চুক্তির মাধ্যমে, এলাহাবাদ চুক্তি। ঠিক আছে। এবং সে ইংরেজ সাম্রাজ্যের একটা গোড়াপত্তন করছে, শুরু থেকে সে হলো শাসনটাকে করছে। এবং সে একজন ব্যক্তি ছিল, ব্যক্তির নাম হলো রেনেল। কি নাম, রেনেল। সে রেনেলকে কি বলছিল, যে ভাই আমি তো অনেক জায়গা নিয়ে নিছি, বাংলা, উড়িষ্যা, আরো অনেক কিছু, তুমি এখন এটার একটা মানচিত্র করো, যেটাকে আমরা বলি বঙ্গদেশের মানচিত্র বা বেঙ্গল অ্যাটলাস, বা বেঙ্গল অ্যাটলাস। যেটা শুরু করছিল কাজ হলো এই ক্লাইভের টাইমে, বাট শেষ হয়েছে কখন, শেষ হয়েছে ভাই শেষ হয়েছে 1779 সালে। ঠিক আছে। এরপরে ভাই আমাদের জন কার্টিয়ার। জন কার্টিয়ারের ব্যাপারটা এমন যে ভাই 1767 সালে যখন লর্ড ক্লাইভ ছেড়ে দেয় শাসন, ততদিনে ভাই দেশের অবস্থা খুব খারাপ। সো জন কার্টিয়ার যখন দায়িত্ব গ্রহণ করে, জন কার্টিয়ার দায়িত্ব গ্রহণ করার পরে 1770 সালে দুর্ভিক্ষটা হয়েছে। দুর্ভিক্ষের সময় আমাদের গভর্নর কে ছিল, দুর্ভিক্ষের সময় গভর্নর ছিল জন কার্টিয়ার। তো দুর্ভিক্ষের সময় গভর্নর ছিল জন কার্টিয়ার। এবং এই সময় অনেক সময় প্রশ্ন আসে যে ভাই দিল্লির সম্রাট কে ছিল, ভাই শাহ আলম। আগে যে ছিল এখনো তাই, শাহ আলমই ছিল। ঠিক আছে, ডান। এরপর আসে ওয়ারেন হেস্টিংস, খুবই গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার। যে ভাই কে ছিল, সে ছিল বাংলার শেষ গভর্নর। সে কি ছিল, বাংলার শেষ গভর্নর। এবং সে যদি শেষ গভর্নর হয়, তাহলে সেই আবার বাংলার প্রথম গভর্নর জেনারেল। তো সে বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিল। এবং সে সর্বপ্রথম কি করছে, এসে ভাই দ্বৈত শাসনটা বাতিল করছে। সে কি করছে, দ্বৈত শাসনটা বাতিল করছে। দ্বৈত শাসনটা বাতিল করে কি করছে, সে হলো একশোনা বন্দোবস্ত চালু করছে। কি চালু করছে, একশোনা বন্দোবস্ত। ঠিক আছে। সে কি করছিল, সরি, সে কি করছিল, পাঁচশালা বন্দোবস্ত। সে কি করছিল, পাঁচশালা বন্দোবস্ত। বাট এটা বেশি দিন চলতে পারে নাই। এটা বেশি দিন চলতে না পারায় সে আবার 1777-এ একশোনা বন্দোবস্ত চালু করে। কি চালু করে, একশোনা বন্দোবস্ত। এই পাঁচশালা বন্দোবস্তের ব্যাপারটা হলো যে 5 বছর অন্তর অন্তর বা 5 বছরের কি খাজনা দিতে হবে। এবং সে ওয়ারেন হেস্টিংস সেই কলকাতাকে রাজধানী করে। এবং কলকাতা 1772 আগে অত বেশি উন্নত ছিল না। মানে আমাদের অন্যান্য যেমন ঢাকা তো এর আগে অনেকবার রাজধানী ছিল। So, ঢাকা অনেক উন্নত থাকলেও ওয়ারেন হেস্টিংস যখন 1772 সালে সর্বপ্রথম
কলকাতাকে রাজধানী করে, তারপরে কলকাতার একদম সুন্দরভাবে উন্নয়ন শুরু হয়। ঠিক আছে? তো এছাড়াও সে আরো অনেক কিছু করছে। সে সাম্রাজ্যবাদী যে সত্য নীতি ছিল সেটা বিলোপ করছে, সত্য বিলোপ নীতি। দেন আহ সত্য বিলোপ নীতি করছে, এবং সে তারপর কি করছে, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করছে, ভারত শাসন আইন প্রতিষ্ঠা করছে, এবং সে ভারতের সর্বপ্রথম যে সংবাদপত্র বেঙ্গল গ্যাজেট সেটা কি করছে, প্রতিষ্ঠা করছে। এছাড়াও সে কি করছে, রাজস্ব বোর্ড প্রতিষ্ঠা করছে। এছাড়াও সে সিভিল সার্ভিস অ্যাক্ট যেটা সেটা চালু করছে। ঠিক আছে? তো এরকম আরো অনেক কিছু করছে। এবং আরো একটা কাজ করছে, যেগুলো আকবরের একটা বই ছিল আইনে আকবর, সেই আইনে আকবরই সে হলো ইংরেজিতে অনুবাদ করছে। আইনি আকবরী যে বইটা ছিল, সে কি করছে, ওটাকে ইংরেজিতে অনুবাদ করছে। ঠিক আছে? সেই হলো মোটামুটি কথাবার্তা। এখানে ভাই সবগুলো একটা সিরিয়ালে দেওয়া আছে, তুমি যখন রিভিশন দিবে তখন এটার জন্য তোমার জন্য সহজ হবে। দেন হলো লর্ড কর্নওয়ালিস। এই লর্ড কর্নওয়ালিস কি করছে, সে অনেকগুলো কাজ করছে। তাকে বলা হয় ভারতের সিভিল সার্ভিসের জনক, মানে এখন যেটা আমরা আইসিএস দেখি আর কি, মানে আমাদের দেশে বিসিএস এর সমতুল্য, সেটা সেই হলো কি করছে, সেটা সূচনা করছে। এছাড়াও সে কি করছে, জমিদারি প্রথার সূত্রপাত করছে। জমিদারি প্রথার সূত্রপাত কিসের মাধ্যমে করছে ভাই, চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে। কিসের মাধ্যমে, চিরস্থায়ী বন্দোবস্ত। মানে নিলাম করতে বলছে যে ভাই তুমি কে কোনটা নিবা, এইভাবে নিয়ে তারপর তুমি আমাকে জাস্ট টাকাগুলো দিবা। সেই জায়গায় জমিদাররা খুশি, এবং এটার মাধ্যমে সে আসলে আরো বেশি সাম্রাজ্যবাদী নীতির প্রতিষ্ঠা করতে পারছে, এবং সেটার মাধ্যমে সে জমিদারদের খুশি রাখছে, এবং তার শাসন আমলটা সে যাতে স্মুথলি চালাইতে যেতে পারে সেটার জন্য চেষ্টাটা করছে। এবং এই চিরস্থায়ী বন্দোবস্তের সাথে রিলেটেড হল সুজাস্ত আইন। ওকে, এখন একটা ব্যাপার হলো, সে অ্যাকশন থেকে আবার দশলা ভূমিতে এটাকে ট্রান্সফার করছে। এছাড়া এই লর্ড কর্নওয়ালিস 1776 সালের একটা ঐতিহাসিক ঘটনার সাথে জড়িত। সেটা কি, 1776 সালে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ভাই স্বাধীন হয়, এবং সেই সময় ইউকে বা ব্রিটিশের প্রধান সেনাপতি কে ছিলেন, সেই ব্রিটিশ সেনাপতি ছিলেন লর্ড কর্নওয়ালিস, যাকে ভাই পরবর্তীতে বাংলায় পাঠিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে? তো এরপরে ভাই লর্ড কর্নওয়ালিস গেল। লর্ড কর্নওয়ালিসের পরে আমাদের আসে লর্ড ওয়েলেসলি। যে লর্ড ওয়েলেসলি কি করছে, লর্ড ওয়েলেসলি আমাদের অধীনতামূলক মিত্রতা নীতি করছে। এই অধীনতামূলক মিত্রতা মানে কি, যে ভাই সব রাজাই হলো বাধ্য হবে তার সাথে বা কোম্পানির বশ মানতে, এবং এই জন্যই তাকে বলা হয় প্রথম সাম্রাজ্যবাদী বড়লাট। এবং সে একটা কি করছে, ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করছে। দেন আসে লর্ড উইলিয়াম বেন্টিক্ট। লর্ড উইলিয়াম বেন্টিক্টের সাথে আসলে ওই টাইমেই কাজ করছে রাজা রামমোহন রায়। আসলে কাজ করে নাই, রাজা রামমোহন রায় হলো আমাদের আন্দোলন করছে। কিসের আন্দোলন করছে, সতীদাহ প্রথা বিলোপের জন্য আন্দোলন করছে, এবং এইটাই পরবর্তীতে বেন্টিক খাই দিছে, এবং এটা বিলোপ হয়েছে। এছাড়াও বেন্টিক কি করছে, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করছে, এবং শিক্ষানীতি প্রণয়ন করছে লর্ড ম্যাকলের দ্বারা, এবং সে ফার্সির পরিবর্তে ইংরেজি ভাষা চালু করছে দাপ্তরিক কার্যে। এরপরে আসে লর্ড ডালহৌসি। এরপরে কি, লর্ড ডালহৌসি। বেনেডিক্টের ক্ষেত্রে ইনফরমেশনটা কি, সে ভাই বাংলার শেষ গভর্নর জেনারেল ছিল। সে বাংলার শেষ গভর্নর জেনারেল ছিল, আর ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল ছিল। ঠিক আছে, বাংলার শেষ আর ভারতবর্ষের প্রথম। ওকে, এরপর আসে লর্ড ডালহৌসি। এই ডালহৌসি ডাল খেয়ে খেয়ে অনেক ভালো ভালো কাজ করছে। সে ভালো ভালো কাজ কি কি করছে, সেগুলো উপমহাদেশে প্রথম টেলিগ্রাফ লাইন চালু করছে, সে ডাক টিকিট চালু করছে, সে সর্বপ্রথম রেল যোগাযোগ চালু করছে উপমহাদেশে 1853 সালে, বাংলা 1854 সালে। যদিও রেল লাইন লন্ডনে স্থাপিত হয়েছিল 1825 সালে, সেটা বাংলাদেশে আসতে আসতে 1853 বাংলায় উপমহাদেশে। আর বাংলাদেশে আসছে, ওই বাংলাদেশে আসছে হলো 1862 সালে। কত সালে, 1862 সালে। এখন তুমি যদি দেখো যে 1862 সালে কোথা থেকে কোথায়, তাহলে সেটা হলো দর্শনা থেকে কুষ্টিয়া। এবং তুমি বলো 1862 সালে তো আর ডালহৌসি ছিল না, 1862 সালে ছিল আরেকজন, তার নাম কি, তার নাম হলো ক্যানিং। তার নাম কি, ক্যানিং। সো বাংলায় সেটা নিয়ে আসছিল কে, ক্যানিং, বাংলাদেশে আর কি। তো বাংলাদেশে আনছে কে, লর্ড ক্যানিং। তো এখন এই জায়গায় লর্ড ডালহৌসি এসব কেন করছে, এসব করছে হলো তাদের সুবিধার জন্য, তারা যাতে সহজে যোগাযোগ করতে পারে, তাদের শাসন যাতে সহজ হয়। এবং সে একটা খারাপ আইন করছে, সেটা হলো শত বিলোপ নীতি। শত বিলোপ নীতিটা কি, যে ভাই কোন একটা রাজা বা কোন একটা জমিদার বা যে কেউ, মানে কোন একটা রাজাই মেনলি, কোন একটা রাজার ওই অঞ্চলে যদি বিদ্রোহ হয়, বা তার যদি কোনো পুত্র সন্তান না থাকে, এবং সে যদি অপুত্রক অবস্থায় মারা যায়, তখন তার যেই রাজ্য আছে সেটা শাসনের জন্য তোমার দিয়ে দিতে হবে ব্রিটিশদের, সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হবে সে। তো এটার কারণে কি করতো, তখনকার রাজারা বেশি বেশি বিয়ে করতো। এবার যতদিন না পর্যন্ত পুত্র সন্তান হইতেছে ততদিন মধ্যে বিয়ে করতে থাকে। ঠিক আছে, তো ততদিন মধ্যে চেষ্টা করতে 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 যদি হইলে হইলো, না হইলে নাই। কিন্তু তারা আসলে জানতো না যে ভাই সে নিজেই হলো
এই পুত্র জন্মদানের জন্য দায়ী। এখানে তার বউদের কোনো দায় ছিল না। তো এই জায়গায় এই আইনটা কে করছে, শতবিল্লভ নীতি, এটা করছে ভাই লর্ড ডালহৌসি। এবং সে ওই টাইমে বিধবা আইনের জন্য যে কাজ করছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওই টাইমে ভাই আন্দোলন করছে এবং এটাতে পরে সায় দিছে কে, লর্ড ডালহৌসি। এবং সে আইন প্রণয়ন করছে কিন্তু স্বাক্ষর করে যাইতে পারে নাই। স্বাক্ষর করছে কে, 1856 সালে এই লর্ড ক্যানিং এ, কে, লর্ড ক্যানিং এ। ঠিক আছে। সো বেন্টিক্টের সাথে কাজ করছে রামমোহন, আর আমাদের ডালহৌসির সাথে কাজ করছে কে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঠিক আছে, ওকে, ডান। সো লর্ড ডালহৌসি গেল। এরপর আসে ভাই আমাদের লর্ড ক্যানিং। এই লর্ড ক্যানিং এর ব্যাপারে আমরা কি জানি? এই লর্ড ক্যানিং এর টাইমে কি হয়েছে, সিপাহী বিদ্রোহ হয়েছে 1857 সালে। 1857 সালে কি হয়েছে, সিপাহী বিদ্রোহ হয়েছে, যার কারণে রানী বাধ্য হয়েছে এই দেশে চলে আসতে। তো সে কি ছিল, শেষ গভর্নর জেনারেল ছিল। সে কি ছিল, শেষ গভর্নর জেনারেল। এবং রানী আসার পরে তারা ভাইসরয় করছে। তো সে কি ছিল, প্রথম ভাইসরয় ছিল। সে কি ছিল, প্রথম ভাইসরয়। ঠিক আছে। সো সে তোমার সিপাহী বিদ্রোহের আগে একটা ভালো কাজ করছিল। সে কি করছিল, বাংলাদেশে মানে ভারতবর্ষে কাগজি মুদ্রার প্রচলন করছিল। তুমি দেখবা যে ভাই তৎকালীন কিছু মুদ্রা ছিল যেগুলোতে আসলে ইস্ট ইন্ডিয়া, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোগো থাকতো আর কি। এখন ওই টাইমে সিপাহী বিপ্লব হইলো। এরপরে ভাই ব্রিটিশ পার্লামেন্টে অনেক ঝড় উঠলো। পরে রানী চলে আসলো। রানী চলে আসার পরে তাকে কি করলো, ভাইসরয় করে ফেললো। এবং পরবর্তীতে তিনি আরো অনেক কাজ করছে। তিনি হলো উপমহাদেশের প্রথম বাজেট ঘোষণা করছে 1861 সাল থেকে 1862 সালে। দেন তিনি পুলিশ ব্যবস্থা বা পুলিশ প্রশাসন চালু করছে। তিনি নীল কমিশন গঠন করছিলেন। তিনি ইন্ডিয়ান সিভিল সার্ভিস যে আইন সেটা পাশও করছেন। ঠিক আছে। সেরকম কয়েকটা কাজ করছে। এছাড়া আর কি করছে, লর্ড ক্যানিং হলো কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করছে। ক্যানিং এর ক আছে, সে কি করছে, কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করছে। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করছে। ঠিক আছে। সো কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে 1857 সালে। ওকে, ডান। এরপর আসে লর্ড মেয়ো। লর্ড মেয়র ব্যাপারে মেইন জিনিস কি, আদমশুমারি সে চালু করছে এবং করার মাধ্যমে সে সর্বপ্রথম একটা মানুষ হয়েছে যে আসলে মারা গেছে। আসলে আদমশুমারির কারণ না, তিনি আসলে একমাত্র ভাইসরয় বা প্রথম ভাইসরয় যিনি নিহত হয়। ঠিক আছে। আচ্ছা, প্রথম বলতে একমাত্র বলা যায়, আর কেউ আসলে মারা যায়নি। তিনি একমাত্র ভাইসরয় ছিলেন যিনি আসলে নিহত হয়েছিলেন। ওকে। তো এইগুলো আমাদের গুরুত্বপূর্ণ কয়েকটা। এরপর আসে আমাদের আরো দুইজন, একটা হলো লর্ড লিটন, আর একটা হলো লর্ড রিপন। এছাড়াও আরো অনেকে আছে। এরপর আমরা পড়বো যখন লর্ড কার্জন বঙ্গভঙ্গের সাথে রিলেটেড, তারপরে লর্ড মিন্টো হার্ডিন্স, ওগুলো আমরা পরে পড়বো। তো এই লর্ড লিটন আর লিপনের ব্যাপারে তোমার যে জিনিসটা জানতে হবে, যে লিটন এককালে খারাপ খেলতো, সে সে হলো ব্যাড, আর রিপন ভিডিও সে হলো একটা গুড পার্সন। তো এই জায়গায় ব্যাড আর গুডের মধ্যে লিটন যা করছে, খারাপ কাজ করছে। সে কি করছে, অস্ত্র আইন প্রণয়ন করছে, যে সংবাদপত্র আইন প্রণয়ন করছে, যেটার মাধ্যমে আসলে সংবাদপত্রের স্বাধীনতাটা হরণ হয়েছে। রিপন এসে কি করছে, এই যে ভাই সংবাদপত্র আইন এটা বাতিল করে দিচ্ছে, অস্ত্র আইন বাতিল করে দিচ্ছে। এছাড়াও তিনি স্থানীয় সরকার ব্যবস্থা মানে এই যে পঞ্চায়েত, মিউনিসিপাল ব্যবস্থা এগুলো চালু করছে। তিনি আসলে শ্রমিকদের জন্য কাজ করছে, যে 8 ঘন্টা কাজ করার নিয়ম। দেন শিশুরা মানে 7 বছরের নিচে কেউ যাতে শ্রমিক কারখানায় না নিয়োগ করা হয়, এই কাজও সে করছে। এছাড়া তিনি ভারতের প্রথম শিক্ষা কমিশন বা হান্টার কমিশনটা স্থাপন করছিল। এখানে ভাই তুমি হান্টার কমিশনের সাথে আরেকটা রিলেটেড আছে না, নাথান কমিশন। নাথান কমিশন আসলে করছিল হার্ডিন্স, কে, হার্ডিন্স। কিসের জন্য, আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই ঢাবি প্রতিষ্ঠার জন্য এই নাথান কমিশন করা হয়েছিল। কি প্রতিষ্ঠা করার জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয় বা ঢাবি প্রতিষ্ঠার জন্য। ঢাবি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, 1921 সালে। তো এটা প্রতিষ্ঠার জন্য নাথান কমিশন সে করছিল কত সালে, 1912 সালে। তো কমিশনটা হয়েছিল 1912 সালে, আর ঢাবি প্রতিষ্ঠা হয়েছে আমাদের কত সালে, 1921 সালে। ঢাবি প্রতিষ্ঠা হয়েছে কবে, 1921 সালে। ঠিক আছে, ডান। তো এছাড়াও তিনি আরো একটা কাজ করছে, যেটা হলো ইলবার্ট বিল। এই ইলবার্ট বিল আবার ঐতিহাসিকভাবে অনেক গুরুত্বপূর্ণ। কেন, একটা সময় ইন্ডিয়ান বা ভারতীয়রা বা ভারতবর্ষে যারা থাকতো, তারা আসলে ইংরেজ যদি কেউ খারাপ কোনো কাজ করতো বা ইউরোপীয়রা যদি খারাপ কোনো কাজ করতো, তাদের বিরুদ্ধে কোনো বিচার করতে পারতো না। এই বিচার করার অধিকারটা তাদের ছিল না। কিন্তু রিপন কি করলো, সে তো ভালো মানুষ, সে ইলবার্ট বিল পাস করলো, যেটার মাধ্যমে আসলে দেশীয় বিচারকরা ইউরোপীয় বণিকদের শাসন করতে পারবে। কিন্তু ইউরোপিয়ানরা তো এটা মানবে না। ইউরোপিয়ানরা কি করছে, ভাই আন্দোলন করছে। ইউরোপিয়ানরা তোমার একটা ডিফেন্স অ্যাক্টের মাধ্যমে বা ডিফেন্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে সে কি করছে, তারা আন্দোলন করছে। আন্দোলন করে 1840 সালে বাতিল করছে। এখন যখন ভারতীয়রা দেখলো যে তাদেরকে আসলে শোষণ করাই হলো তাদের কাজ, তারা কি করলো, একটা জাতীয়তাবাদী আন্দোলন করার চেষ্টা করলো। এবং তারা একটা ভারতীয়
জাতীয় কংগ্রেস মানে একটা রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা অনুভব করলো এবং এই রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা থেকেই প্রতিষ্ঠিত হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেস, যেটা 1885 সালে প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক আছে? এখন এখানে আসলে এলবার্ট আইনই তোমার যে দায়ী একমাত্র তা না, এছাড়াও অনেক কাজ ছিল, বাট এটা একটা মুখ্য ভূমিকা পালন করছে। তো এইটার প্রধান উদ্যোক্তা কে ছিল? ব্রিটিশ সাবেক আইএস অফিসার এলেন অক্টেভিয়ান হিউম। সে আবার কার কথায় এই কাজটা করছে? ভাই লর্ড ডাফরিনের কথায়। লর্ড ডাফরিন কেন এটা করতে বলছে? কারণ তারা চাইছিল যে ব্রিটিশদের অনুগত একটা বিরোধী দল হোক। কারণ বিরোধী দল ছাড়া আসলে হচ্ছে না, অনেক বিদ্রোহ হচ্ছিল তখন। সেই বিদ্রোহগুলো দমন করার জন্য যে একটা তোমার দলের আন্ডারে বা রাজনৈতিক দলের আন্ডারে যারা আসলে হবে বিপ্লবী, বাট আসলে বিপ্লবী না, অনুগত। তো এটা আসলে প্রথম সম্মেলন হয়েছিল 1885 সালে। প্রথম সম্মেলনের সভাপতি হন কে? উমেশচন্দ্র ব্যানার্জি। তো লর্ড ডাফরিনের ব্যাপারে আরেকটা জিনিস, সে আবার আরেকটা আইন করছিল, সেটা হলো বঙ্গীয় প্রজাস্বত্ব আইন। বঙ্গীয় প্রজাস্বত্ব আইনটা আসলে কি? যে ভাই জমিদারি আইন যে হয়েছিল, জমিদারি আইনে তো আমাদের আসলে যারা প্রজা ছিল তাদের তো কোনো ভালো মন্দ বিচার করা হতো না। তো এই জায়গায় প্রজাদের ভালো মন্দ বিচার করার জন্য প্রজাস্বত্ব আইনটা করা হয়েছিল এবং এটা করছিল লর্ড ডাফরিন। কে? লর্ড ডাফরিন। এবং পরবর্তীতে কিন্তু আমরা জানি সেটা বাংলায় একটা ফজল হক জমিদার এই প্রথা যে বিলোপ সেটা কাজ করে আমরা 1950 সালে জমিদারি প্রথা বিলোপ করে। ঠিক আছে? আসলে এই হলো মোটামুটি আজকে আমাদের পড়াশোনা, যেটা হলো জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা পর্যন্ত। এরপরে আমরা আসলে বঙ্গভঙ্গ থেকে আবার পড়াশোনা শুরু করবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।